আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে জনসন আইটি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য একটি ফ্রি সাইবার সিকিউরিটি ক্লাস সেশনের আয়োজন করা হয়েছে। উক্ত সেশনে আমি আরমান জনসন লিমিটেডের বিজনেস ডেভেলপার আছি এবং আপনাদের গেস্ট হিসেবে আছে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট শেখ তরিকুল ইসলাম ভাইয়া। তিনি আমাদেরকে সাইবার সিকিউরিটি ওভারভিউ, লাইভ সাইবার সিকিউরিটি সেশন, কোশ্চেন এবং কোশ্চেন অ্যান্সার সেশন, সাইবার সিকিউরিটি সম্পর্কে ডিটেলস ধারণা আমাদেরকে তিনি দিবেন। তরিকুল ভাই, হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আপনি যদি এবার শুরু করতেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি বলেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যালো? আপনার ভয়েস শোনা যায়, কোনো স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না, ওকে। জি আসছি, স্ক্রিন আসছে। এখন দেখা যাচ্ছে ক্লিয়ারলি? জি এখন ক্লিয়ার দেখা যায়। ওকে, গ্রেট। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। আচ্ছা, আজকের ওয়েব সেমিনারের টপিকটা হলো সাইবার সিকিউরিটি ওয়েব সেমিনার উইথ ফ্রিল্যান্সিং। আজকের ওয়েব সেমিনারে আমি থাকবো শেখ তরিকুল ইসলাম। আমি সিএস, আরএসসি, আরএসসিএস, এমসিএস সার্টিফাইড অ্যান্ড সাইবার এবং ব্যাংকিং সিকিউরিটি স্পেশালিস্ট। আমি বর্তমানে একটি ব্যাংকে কাজ করছি। তো আমি আপনাদেরকে ব্যাংকিং সিকিউরিটির প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করব, যাতে আপনারা একটা গাইডলাইন পান। আসলে যারা যারা সাইবার সিকিউরিটিতে কেরিয়ার করতে চান, বাট প্রপার গাইডলাইন পাচ্ছেন না, বা কীভাবে শুরু করব, সব কিছু মিলে একটা ওভারভিউ এবং থিঙ্কিংটা আপনাদেরকে দিব, যাতে আপনারা বুঝতে পারেন এবং সাইবার সিকিউরিটি আসলে কেন দরকার, বা কীভাবে আসলে সাইবার সিকিউরিটিতে। জি, হ্যালো। জি বলেন, শোনা যায়। ওকে, ঠিক আছে। তো আমার যে এক্সপেরিয়েন্সগুলো আছে শেয়ার করবো, যাতে আপনার প্রপারলি একটা গাইডলাইন পান। তো আমি সরাসরি চলে যাচ্ছি আহ, আমাদের কোর্স আউট ওয়েব সেমিনারে। তো আজকে যে টপিক নিয়ে আসলে ডিসকাস করবো, আমরা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি টপিকগুলোর উপরে। প্রথমত যেটা থাকবে, হোয়াট ইজ সাইবার সিকিউরিটি, why we need cyber security, the elements of cyber security, most common cyber attack, recent cyber security attack, how to protect cyber attack, certifications, freelancing, job placement, questions and answers, and demonstration. তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সেমিনারে। প্রথমে আমি কয়েকটা নিউজ দেখাবো আসলে, যাতে আপনারা বুঝতে পারেন যে সাইবার সিকিউরিটি আসলে কেন দরকার। দেখেন, প্রথমে একটা আরটিভিতে একটা নিউজ করা হয়েছে 29 জুলাই 2024, সাইবার হামলা শিকার বহু প্রতিষ্ঠান। যেটা রিসেন্টলি যে আমাদের যে ইনসিডেন্ট হয়েছে আমাদের দেশে, তার উপরে আসলে ওই টাইমে বেশি পরিমাণে সাইবার হামলার সম্মুখীন হয়েছে। তো আরটিভি একটা নিউজ করছে যে সাইবার হামলার শিকার বহু প্রতিষ্ঠান। তো আমরা যারা আইটিতে বা সাইবার সিকিউরিটি নিয়ে আসলে মোটামুটি কনসার্ন বা চিন্তা ভাবনা করি বা আইডিয়া আছে, তারা আসলে এই টাইমটায় অনেকে ফেস করছেন বা শুনছেন বা নিউজ পেয়েছেন যে আসলে সাইবার হামলা প্রচুর পরিমাণে আসলে আহ, এই টাইমটা আসলে সংঘটিত হয়েছে। আরেকটা যেটা হলো, ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় আসলে সাইবার হ্যাকিং আসলে
আহ, ঘটে ঘটে গেছে, যেটা আসলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এটা পাবলিশ করছে। এটা প্রথম আলো নিউজ করছে 20 আগস্ট 2024। আর একটা হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক, মাঝে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা আসলে হ্যাক হয়ে গেছিল, ডাউন হয়ে গেছিল। তো আসলে এটা 19 জুলাই 2024-এ এটাও প্রথম আলো নিউজ করেছে। তারপর একটা ব্যাংকে সাইবার হামলা হয়েছে 16 জুলাই 2024, নিউজ করেছে প্রথম আলো, যেটা 16 কোটি রুপি আসলে হ্যাকাররা নিয়ে নিছে। তো বাংলাদেশের ওয়েবসাইট ওয়েব অ্যাপ বেশি আক্রান্ত হচ্ছে যেসব কারণে, যেটা হলো আমাদের বর্তমানে আমরা কিন্তু ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ বেশি ইউজ করা হচ্ছে, এবং এটার উপরে বেশি হ্যাকিং বা বেশি অ্যাটাক হচ্ছে আর কি। তো এগুলা আসলে কিভাবে সিকিউরিটি দেওয়া যায়, সিকিউরিটি ইনশিওর করা যায়, এটা আমাদেরকে দিতে হবে আর কি। তো আরেকটা হলো কোরিয়ার হ্যাকাররা। আমরা অনেকে জানি যে কোরিয়ার হ্যাকার আসলে খুব ডেঞ্জারাস। তারা কি করে, গভর্নমেন্ট তাদেরকে আসলে শেল্টার দেয় বা পালে, যে গভর্নমেন্ট কি করে, তারা তাদেরকে বলা হয় যে আপনারা শুধু হ্যাক করবেন, দেশের বিভিন্ন বা বিদেশে ফরেন কান্ট্রিতে বিভিন্ন অ্যাটাক করবেন বা বিভিন্ন ব্যাংকে বা প্রতিষ্ঠানে মানে হ্যাকিং পারফর্ম করবেন, এবং তার বিনিময়ে যা কিছু দরকার গভর্নমেন্ট বিয়ার করবে। আরেকটা যেটা হলো, প্রায় 5 কোটি ডেল ব্যবহার করে তথ্য সংগ্রহের দাবি হ্যাকারের। কি বলছে ডেল? দেখেন, এটা প্রথম আলোর একটা নিউজ, যেটা হলো ডেল তো বিশ্বের ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড। আমরা ডেলের নাম শুনে নেই এমন কেউ নাই। ডেলের ল্যাপটপ, কম্পিউটার বা অনেক ডিভাইস আমরা ইউজ করি, সার্ভার ইউজ করি। তো ডেলের মতো প্রতিষ্ঠানও সাইবার হামলার সম্মুখীন হয়েছে, এবং অনেক মানে ক্লায়েন্টের বা কাস্টমারের ডাটা আসলে হ্যাকারের কাছে চলে গেছে। তো এটা দিয়ে হ্যাকাররা মিস ইউজ করতে পারে। আর একটা মোস্ট অফ দা থিং হলো যে ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা সাইবার হামলার ওয়ার্নিং আসছিল আর কি। তো এই ভয়ের কারণে ডিএসসি কি করছিল, তাদের সাইট ডাউন করে রাখছিল যাতে সাইবার হামলা না হয়। তো এত পরিমাণ আমরা ভয় করি সাইবার অ্যাটাকে, এবং এই যে সাইবার প্রোটেক্ট করবেন, কি প্রোটেক্ট করবেন, এর জন্য পর্যাপ্ত কিন্তু আমাদের রিসোর্স নাই বাংলাদেশে। প্লাস সাইবার সিকিউরিটি ইনশিওর করার জন্য যে সলিউশন দরকার বা সার্ভিস দরকার সেটাও নাই। এর কারণে কিন্তু ভয় পেয়ে অনেকে কিন্তু বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান, ডিএসসি, এটাকে স্টক এক্সচেঞ্জ যেটা, এটা কিন্তু সাইবার হামলার সম্মুখীন হওয়ার আগেই কিন্তু তারা তাদের সার্ভার ওয়েবসাইট ডাউন করে রাখে, যাতে সাইবার হামলা না হতে পারে। তো এটা একটা কারণ হলো আমাদের পর্যাপ্ত সাইবার সিকিউরিটি এক্সপার্টিস নাই। তো আপনারা আসলে যদি মোটামুটি কেউ যদি স্কিল নিতে পারেন, সাইটে যদি কেরিয়ার করতে চান, তাহলে আপনার স্কিলগুলো নিয়ে কেরিয়ার সহজে ডেভেলপ করতে পারেন। তো দেখেন, সবকিছুই আসলে ঘটে আসলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আসলে দুর্বলতার কারণে। আমাদের পর্যাপ্ত সিকিউরিটি এক্সপার্ট নাই, সলিউশন নাই, সার্ভিস নাই। তো ডে বাই ডে বাংলাদেশ সরকারও আসলে এটা নিয়ে আসলে খুব চিন্তা ভাবনা করছে। তো যেটা হলো, এটার উপর ডিপেন্ড করেই ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে বা গভর্নমেন্ট সেক্টরে বা ডিফেন্স সেক্টরে যাতে প্রপারলি সিকিউরিটি ইনশিওর করা যায়, সাইবার সিকিউরিটি ইনশিওর করে যেন সাইবার অ্যাটাক কমানো যায় বা প্রোটেক্ট করা যায়, এই জন্য গভর্নমেন্ট সাইবার টিম তৈরি করতে চাচ্ছে বা এটা নিয়ে কাজ করছে, এবং বিভিন্ন প্রজেক্টও হাতে নেওয়া হয়েছে যাতে প্রপারলি সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি করা যায়। তো আমরা একটু সরাসরি চলে যাচ্ছি আসলে সাইবার সিকিউরিটি পুরো ওভারভিউটা জানার জন্য। আমরা বর্তমানে দুইটা প্ল্যাটফর্মে বাস করি, একটা রিয়েল লাইফ প্ল্যাটফর্ম, একটা সাইবার প্ল্যাটফর্ম। রিয়েল লাইফ প্ল্যাটফর্মে যেরকম অকারেন্স হয়, ক্রাইম হয়, ব্ল্যাকমেল হয়, যেরকম অকারেন্স হয়, সেম টাইপের কিন্তু সাইবার প্ল্যাটফর্মে হতে পারে এবং হচ্ছে। তো এই জন্য সাইবার প্ল্যাটফর্মে আপনাকে সিকিউরিটি ইনশিওর করতে হবে। সাইবার সিকিউরিটি আমরা আসলে জিনিসটা কি, সাইবার প্ল্যাটফর্মে বা নেটওয়ার্কিং সিস্টেমে যে সার্ভার থাকে, অ্যাপ্লিকেশন থাকে, সফটওয়্যার থাকে, ডাটাবেস থাকে, এগুলোকে প্রপারলি সিকিউরিটি দেওয়াই আসলে সাইবার সিকিউরিটি। কাদের কাছ থেকে সিকিউরিটি দেবে? সাইবার অ্যাটাক যারা করে, সাইবার ক্রিমিনাল যারা, হ্যাকার যারা, তাদের কাছ থেকে প্রোটেক্ট করার জন্য। তো আপনি একটা প্রতিষ্ঠানে বা একটা ব্যাংকে যখন আপনি সাইবার সিকিউরিটি ইনশিওর করতে চান, বা আপনার ব্যাংকে যদি প্রপারলি বিজনেস রান করতে যান বা প্রয়োজন হয়, তখন আপনাকে অবশ্যই তিনটা জিনিস আপনাকে ইনশিওর করতে হবে। এটাকে বলা হয় সাইবার সিকিউরিটি প্রিন্সিপাল, এই তিনটা জিনিসকে। তো একটা হলো, এটা হলো সিআইএ মডেল যেটা বলি আমরা। তো এটা হলো কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটিটা হলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু কনফিডেন্সিয়াল ডাটা থাকে। এই কনফিডেন্সিয়াল ডাটাকে কিন্তু আপনাকে প্রপারলি ইনশিওর করতে হবে যে সিকিউর ওয়েতে আছে। দেখেন, কনফিডেন্সিয়াল ডাটা যদি কোনোভাবে ডিসক্লোজ হয়ে যায়, কোনোভাবে হ্যাকার নিয়ে যায়, তাহলে এটাকে মিসইউজ করতে পারে, বিভিন্ন ভাবে সে হ্যাকিং এর জন্য ইউজ করতে পারে এই ধরনের ডাটা। এর জন্য আপনার যে কনফিডেন্সিয়াল ডাটা আছে, ইম্পর্টেন্ট ডাটা আছে, এগুলো অবশ্যই কনফিডেন্সিয়াল ভাবে রাখতে হবে, এবং আনঅথরাইজড কেউ যেন এই ডাটাকে অ্যাক্সেস করতে না পারে, এটাকে আপনাকে কিন্তু মানে ইনশিওর করতে হবে, এবং শুধু অথরাইজড পারসন যেন কনফিডেন্সিয়াল ডাটা অ্যাক্সেস করতে পারে। আরেকটা জিনিস হলো ইন্টিগ্রিটি। এটা আপনার যে ডাটাটা আছে, এটা কোনোভাবে অল্টারেট হবে না, অ্যাকুরেট ডাটা থাকবে এবং কারেক্ট ডাটা থাকবে। যদি আমি এক্সাম্পল হিসেবে একটা কেস শেয়ার করি, মনে করেন আপনি একটা ওয়েব কি বলে ই কমার্স সাইটে বিজনেস করেন, আপনার সাইটে ভিজিট করে তার কাস্টমাররা
প্রোডাক্ট সিলেক্ট করে পেমেন্ট করে, এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে দেওয়া আছে। তো কাস্টমার যখন প্রোডাক্ট পারচেস করে তখন আপনার অ্যাকাউন্টে পেমেন্ট করে দেয়। এখন কোনো কারণে হ্যাকাররা কিন্তু আপনার অ্যাকাউন্ট ওয়েব অ্যাপ্লিকেশনটা হ্যাক করে কম্প্রোমাইজ করে যদি আপনার অ্যাকাউন্টের জায়গায় হ্যাকারের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয়, তাহলে কিন্তু কাস্টমার যে প্রোডাক্টটা কিনতেছে তার পেমেন্টটা কিন্তু সব হ্যাকারের অ্যাকাউন্টে চলে যাবে, কারণ হ্যাকার কিন্তু আপনার অ্যাকাউন্টটা মডিফাই করে তার অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে। তো এই জন্য আপনাকে আপনি যে ডাটাটা আছে, যে সফটওয়্যারটা আছে, এটা আপনাকে ইন্টিগ্রিটিটা এনশিওর করতে হবে, যাতে আনঅথরাইজ কেউ যেন এটাকে অল্টার না করতে পারে, মডিফাই না করতে পারে। আর একটা জিনিস হলো অ্যাভেলেবিলিটি, এটা আপনাকে এনশিওর করতে হবে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন কাস্টমারকে, ব্যাংক যে সার্ভিসটা কাস্টমারকে দিচ্ছে, যেন কাস্টমাররা তাদের প্রয়োজন অনুযায়ী যেন এটাকে প্রপারলি ইউজ করতে পারে, যখন তাদের প্রয়োজন হবে তখন যেন এটা তারা অ্যাভেলেবেল। একটা এক্সাম্পল হিসেবে যদি শেয়ার করি, আমরা সবাই কিন্তু ডিজিটাল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করি। এটা সুবিধা হলো আপনি 24 আওয়ার্স আপনার বাসায় বসে যেন আপনি এই সার্ভিসটা আপনি অ্যাক্সেস করতে পারেন এবং ইউজ করতে পারেন। বাট আপনি যখন দেখলেন যে আপনি একটা এই ইন্টারনেট ব্যাংকিংটা ইউজ করার সময় দেখলেন সার্ভিসটা ডাউন, প্রপারলি কাজ করতেছে না, তাহলে কিন্তু ওই ব্যাংকের কিন্তু রেপুটেশন নষ্ট হবে, ট্রাস্ট নষ্ট হবে, এবং কাস্টমার কিন্তু অন্য ব্যাংকে চলে যাবে, অন্য ব্যাংকের সার্ভিস ইউজ করবে। এই জন্য আপনাকে এটাও ইনশিওর করতে হবে যে আপনি যে সার্ভিসটা কাস্টমারকে দিচ্ছেন সেই সার্ভিসটা যেন প্রপারলি কাস্টমাররা ইউজ করতে পারে। এই জন্য অ্যাভেলেবিলিটিটা ইনশিওর করতে হবে। দেখেন আমাদের আমরা বর্তমানে যেটা হলো, আমাদের এভরিহোয়ার সব জায়গায় আসলে আমাদের সাইবার সিকিউরিটি দিতে হবে। তারপর আমি কয়েকটা পয়েন্ট এখানে রেখে দিচ্ছি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। তো প্রোটেক্টিং সেনসিটিভ ইনফরমেশন, আমাদের পার্সোনাল লাইফ হোক, ব্যাংকিং সেক্টর হোক, প্রফেশনাল লাইফ হোক, সব জায়গায় কিন্তু কনফিডেন্সিয়াল ডাটা থাকে, ইনফরমেশন থাকে। এই সেনসিটিভ ইনফরমেশনগুলো অবশ্যই প্রোটেক্ট করার জন্য সাইবার সিকিউরিটি দিতে হবে। প্রিভেন্টিং ফাইন্যান্সিয়াল লস, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে কিন্তু ফাইন্যান্সিয়াল ডাটা থাকে, ফাইন্যান্সিয়াল সব ধরনের কি বলে ডাটা ইনফরমেশন সবকিছু থাকে, এবং এই ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে যদি কোনো হ্যাকার কম্প্রোমাইজ করে ফেলে, তাহলে ফাইন্যান্সিয়াল ভাবে সে কিন্তু ট্রানজাকশন করতে পারবে, হ্যাকাররা টাকা পয়সা সবকিছু নিয়ে যেতে পারে। তো এই জন্য ফাইন্যান্সিয়াল লস হওয়ার জন্য কিন্তু আপনাকে সাইবার প্রোটেক্ট করার জন্য আপনাকে সাইবার সিকিউরিটি ইনশিওর করতে হবে। মেইনটেইনিং ট্রাস্ট এন্ড রেপুটেশন, কোনো কারণে যদি কোনো ব্যাংকের বা কোনো প্রতিষ্ঠানের সাইবার হামলা হয়, তাহলে কিন্তু ওই ব্যাংকের রেপুটেশন, ট্রাস্ট নষ্ট হয়ে যাবে। কাস্টমাররা কিন্তু বা ক্লায়েন্ট কিন্তু ওই ব্যাংকে আর টাকা রাখবে না, কারণ চিন্তা ভাবনা করবে যে এই ব্যাংকে সাইবার হামলা হয়, তাহলে আমার টাকা পয়সা থাকলে হ্যাকাররা নিয়ে যেতে পারে। এই জন্য ট্রাস্ট এন্ড রেপুটেশনটাও নষ্ট হয়ে যায়। ন্যাশনাল সিকিউরিটি, দেখেন একটা দেশের পাবলিক বা ন্যাশনাল ডাটা কাদের বলা হয়, কোনটা বলা হয়, যেটা আমার আপনার বা যারা সিভিলিয়ান যারা আছে, নাগরিক যারা যারা আছে, তাদের ডাটাকেই বলা হয় আসলে ন্যাশনাল ডাটা। যেমন এনআইডি ডাটাবেজের ডাটাগুলো আছে, পাবলিক ডাটা থাকে, জন্ম নিবন্ধন ডাটাবেজে পাবলিক ডাটা থাকে, ডিফেন্সের ক্ষেত্রে পাবলিক ডাটা থাকে। এই ডাটাগুলো যদি হ্যাকাররা নিয়ে যায়, তাহলে একটা দেশ কিন্তু ক্ষতির মুখে পড়ে, দেশের নাগরিক কিন্তু ক্ষতির মুখে পড়ে। এই জন্য ন্যাশনাল সিকিউরিটিটা ইনশিওর করতে হবে, এই জন্য সাইবার সিকিউরিটি দিতে হবে। তারপরে বিভিন্ন সার্ভিস চলে, সার্ভিসগুলো যেন কোনো ডিস্ট্রাকশন না হয়, ইন্টারাপ্ট না হয়, এই জন্য সাইবার সিকিউরিটি দিতে হবে। তারপরে পার্সোনাল প্রাইভেসি, আমরা অনেক সময় সবাই চিন্তা ভাবনা করি যে আসলে পার্সোনাল সিকিউরিটি আমাদের দেওয়ার দরকার নেই, শুধু মানে ব্যাংকের সিকিউরিটি প্রয়োজন, গভর্নমেন্টের সিকিউরিটি প্রয়োজন না। আপনি পার্সোনাল একটা স্মার্টফোন ইউজ করেন যেখানে ইন্টারনেট থাকে, ইন্টারনেট থাকলে কিন্তু আপনি কম্প্রোমাইজ হতে পারেন। তো আপনি একটা আপনার স্মার্টফোনে কি একটা ব্যাংকিং অ্যাপস ইউজ করেন, একটা ব্যাংক থাকে, আপনার সোশ্যাল মিডিয়া থাকে, তারপর অনেক ধরনের কনফিডেন্সিয়াল বা সেন্সিটিভ ভিডিও, ফটো থাকতে পারে, যেগুলো আসলে একজন হ্যাকার যদি পেয়ে যায় আপনার এটা মিসইউজ করতে পারে, আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, ক্রাইম করতে পারে আপনার নামে। তো এই জন্য আপনার পার্সোনাল ডাটা, পার্সোনাল মোবাইল, এগুলো সিকিউরিটি ইনশিওর করতে হবে। কমপ্লায়েন্স উইথ রেগুলেশনস, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যাংকের রুলস এন্ড রেগুলেশনস থাকে, কমপ্লায়েন্স থাকে, এগুলো আপনি ইনশিওর করতে হবে, মিট করতে হবে। প্রিভেন্টিং সাইবার ক্রাইম, বিভিন্ন সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা করার জন্য সাইবার সিকিউরিটি দিতে হবে। অ্যাডাপ্টিং টু ইনভলভিং থ্রেটস, এছাড়াও বিভিন্ন থ্রেট ডে বাই ডে কিন্তু আপনার আবিষ্কার হচ্ছে, বা বিভিন্ন ধরনের থ্রেট আসতেছে আমাদের মাঝে, এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, এবং এগুলো কিভাবে প্রোটেক্ট করতে হয় সেজন্য আমাকে সাইবার সিকিউরিটি ইনশিওর করতে হবে। সাপোর্টিং ডিজিটাল ইনোভেশন, নতুন নতুন কোনো প্রোডাক্ট, কোনো সফটওয়্যার, কোনো সার্ভার, যেটাই করি না কেন, ডিজিটাল প্ল্যাটফর্মে যদি কোনো ইনোভেশন আমরা বের করি, তৈরি করি বা আবিষ্কার করি ডিজিটাল প্ল্যাটফর্মে, সেগুলোকে আপনাদের প্রপারলি সিকিউরিটি পলিসি, সিকিউরিটি প্রসিডিউর, সিকিউরিটি অনুযায়ী কনফিগার করতে হবে, আদারওয়াইজ কিন্তু এগুলো সিকিউরিটি ইনশিওর হবে না। ঠিক আছে, একটা সফটওয়্যার আপনি কোটি কোটি টাকা দিয়ে সফটওয়্যার ডেভেলপ করলেন, কিন্তু কোনো সিকিউরিটি পলিসি প্রসিডিউর অনুযায়ী করলেন না, তাহলে সফটওয়্যারটা কিন্তু যে কোনো সময় কম্প্রোমাইজ হয়ে যাবে। এই জন্য সিকিউরিটি পলিসি অনুযায়ী কাজগুলো ডেভেলপ করতে হবে। তো দ্য এলিমেন্টস অফ সাইবার সিকিউরিটি কিছু এলিমেন্ট আছে যেগুলো আমাদের আসলে জানতে হবে। নেটওয়ার্ক সিকিউরিটি, একটা প্রতিষ্ঠানের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো নেটওয়ার্কিং সিস্টেমটা।
তো কোনো কারণে নেটওয়ার্কিং সিস্টেম যদি কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে ওই নেটওয়ার্কিং সিস্টেমের যাবতীয় যত সার্ভার থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, ডাটাবেস থাকবে, সফটওয়্যার থাকবে, সব কম্প্রোমাইজ হয়ে যাবে। এই জন্য নেটওয়ার্ক সিকিউরিটি ইনশিওর করতে হবে। ফায়ারওয়াল ইউজ করতে পারেন, আইডিএস আইপিএস ইউজ করতে পারেন, ন্যাক ইউজ করতে পারেন, এনডিআর ইউজ করতে পারেন। অনেক সলিউশন আছে, এগুলো ইউজ করে নেটওয়ার্ক সিকিউরিটিটা দিতে পারেন। অ্যাপ্লিকেশন সিকিউরিটি আমরা বর্তমানে দুই ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করি, ওয়েব অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনগুলোকে সিকিউরিটি ইনশিওর করতে হবে। ডাটা সিকিউরিটি, একটা প্রতিষ্ঠানের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ডাটা। হ্যাকার লাভস ইউর ডাটা, হ্যাকার আপনার ডাটাকে ভালোবাসে। অ্যাজ ইথিক্যাল হ্যাকার হিসেবে ইউ মাস্ট প্রোটেক্ট ইউর ডাটা, আপনার ডাটাকে আপনি প্রোটেক্ট করতে হবে। সার্ভার সিস্টেম, একটা প্রতিষ্ঠানের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো সার্ভার। সার্ভারের উপর ডিপেন্ড করে আসলে একটা অ্যাপ্লিকেশন, একটা সফটওয়্যার, ডাটাবেস আসলে কাজগুলো করে। তো এই সার্ভারে যদি কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে যায়, এই সার্ভারের মধ্যে যে ডাটাবেস থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, সফটওয়্যার থাকবে, আলটিমেটলি ওগুলোই কম্প্রোমাইজ হয়ে যাবে। এই জন্য আপনাকে সার্ভার সিকিউরিটি ইনশিওর করতে হবে। ইন পয়েন্ট সিকিউরিটি, দেখ ইন পয়েন্টটা আসলে ইন্ডিভিজুয়াল যারা আপনার প্রতিষ্ঠানে এমপ্লয়ি যে ডিভাইসগুলো ইউজ করে, তাদের যে ডিভাইস, তাদের বলা ইন্ডিভিজুয়াল, এবং তাদের ডিভাইসগুলো ইউজ করে ইন পয়েন্ট ডিভাইস। এই ডিভাইসগুলোকে আপনাকে সিকিউরিটি ইনশিওর করতে হবে। আপনি সার্ভার সিকিউরিটি দিলেন, ডাটা সেন্টার সিকিউরিটি দিলেন, কিন্তু আপনি ইউজারকে সিকিউরিটি দিলেন না, তাহলে কিন্তু হবে না। তাদের মাধ্যমেও সাইবার অ্যাটাক হতে পারে। এই জন্য তাদেরকেও সিকিউরিটি ইনশিওর করতে হবে। ইনসিডেন্ট রেসপন্স, কোনো কারণে আপনি সব ধরনের প্রোটেকশন নিলেন, সিকিউরিটি দিলেন, তারপরে কিন্তু কোনো কারণে আপনার একটা ইনসিডেন্ট ঘটে যেতে পারে। এই জন্য ইনসিডেন্ট হওয়ার পর আপনি কি ধরনের রেসপন্স করবেন বা কি ধরনের স্টেপ নেবেন, অ্যাকশন নেবেন, এটা আপনাকে রাখতে হবে। সিকিউরিটি পলিসি অ্যান্ড প্রসিডিউর, আপনাদের প্রতিটি অনুষ্ঠানের সিকিউরিটি পলিসি প্রসিডিউর থাকতে হবে। কোনো কিছু ডেভেলপ করলে, কনফিগার করলে, আপনি ইমপ্লিমেন্ট করলে সিকিউরিটি পলিসি অ্যান্ড প্রসিডিউর অনুযায়ী করতে হবে। তারপরে এনক্রিপশন সিস্টেম, আপনার যে ডাটাগুলো থাকে, ডাটাগুলো বা ডাটাবেজে যে ডাটাগুলো থাকে, এগুলো এনক্রিপ্ট করে রাখবেন, যাতে হ্যাকাররা এই ডাটাগুলোকে চুরি করে নিয়ে এটাকে রিড করতে না পারে। আমরা জানি যে এনক্রিপ্টেড ডাটাকে পড়তে পারে না, কারণ এটা একটা কি এর মাধ্যমে এনক্রিপ্টেড হয়। যদি পড়তে হয় বা এই ডাটাকে রিড করতে হয়, ডিক্রিপ্ট করতে হবে। তো আপনি যেহেতু আপনি এনক্রিপ্ট যে করবে তার কাছে কিটা থাকে, তো হ্যাকার তো আসলে তার কাছে কিটা থাকে না। যদি আপনি ডাটাগুলো এনক্রিপ্ট করে রাখেন, হ্যাকাররা ডাটাগুলো নিয়ে গেলেও রিড করতে পারে না, কারণ সেটা ডিক্রিপ্ট করতে পারবে না। এবং এটা যখন এনক্রিপ্ট করবেন, স্ট্রং কি দিয়ে এনক্রিপ্ট করতে হবে। উইক কি দিয়ে এনক্রিপ্ট করলে আবার হ্যাকাররা এটা বিভিন্ন টুলস, সফটওয়্যার ইউজ করে ডিক্রিপ্ট করে নিতে পারে। ক্লাউড সিকিউরিটি, এখন বর্তমানে মোস্ট অফ দা কোম্পানি বা প্রতিষ্ঠান ক্লাউডের দিকে যাচ্ছে, কারণ এখানে অনেক অ্যাডভান্টেজ আছে, সুবিধা পাওয়া যায়। তো এই কারণে ক্লাউড সিকিউরিটিটাও এনশিওর করতে হবে। মোবাইল ডিভাইস সিকিউরিটি, আমরা সবাই কিন্তু এখন প্রত্যেকটা মানুষ স্মার্টফোন ইউজ করি, এবং স্মার্টফোনের মধ্যে অনেক কনফিডেন্সিয়াল ভিডিও, ফটো, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তারপরে মোবাইল অ্যাপস, ব্যাংকিং সিস্টেম থাকতে পারে। এই জন্য আপনাকে মোবাইল ডিভাইসটাকে সিকিউরিটি ইনশিওর করতে হবে। ডাটাবেস সিকিউরিটি, প্রত্যেকটা প্রতিষ্ঠান ডাটাবেস থাকে, ডাটাবেসে ডাটা থাকে, আপনার ডাটাটাকে সেভ করতে গেলে ডাটাবেসটাকে সিকিউরিটি ইনশিওর করতে হবে। এগুলো আমরা কিভাবে কি করতে হয়, আমরা আমাদের ক্লাস টাইমে আসলে স্টেপ বাই স্টেপ আমরা প্র্যাকটিক্যালি দেখবো এবং ডকুমেন্টেশন করে জানবো। তো সাইবার, অনেক ধরনের সাইবার অ্যাটাক আছে। আমি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য জাস্ট কয়েকটা মোস্ট কমন সাইবার অ্যাটাক সম্পর্কে আইডিয়া দিলাম। ফিশিং অ্যাটাক, এটা আমরা নর্মালি আসলে অনেকেই ফেস করি, বা ফেস করলে অনেকে জানি না যে এটা কি ধরনের অ্যাটাক হয়। তো আপনার মেইলে বা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেক ধরনের লিঙ্ক আসতে পারে, অ্যাটাচমেন্ট আসতে পারে। আমরা অ্যাটাচমেন্ট আসতে আমরা সরাসরি ক্লিক করে ফেলি, এটা আমরা করা যাবে না। কারণ অ্যাটাচমেন্ট লিঙ্ক কোথা থেকে আসছে, কেন আসছে, আসলে এটাকে অথেন্টিকেট কিনা, এটাকে আমাকে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, আপনি একটা অ্যাটাচমেন্ট আসলো, একটা লিঙ্ক আসলো, আপনি ক্লিক করে ফেললেন, অ্যাটাচমেন্টের মধ্যে ম্যালিশিয়াস কিছু থাকতে পারে। আপনি অ্যাটাচমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার ডিভাইসেও ম্যালিশিয়াস সফটওয়্যারটা বা ম্যালিশিয়াস অ্যাকশনটা চালু হয়ে যেতে পারে, রান হয়ে যেতে পারে। এর ফলে কি হতে পারে, আপনার সিস্টেমটা, আপনার ডিভাইসটা কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। এই জন্য কোনো ডিভাইস, কোনো লিঙ্ক, কোনো অ্যাটাচমেন্ট আসলে আপনাকে ভেরিফাই করতে হবে এটা অথেন্টিকেট কিনা, তারপরে ইউজ করতে হবে। আদারওয়াইজ এটাকে অ্যাভয়েড করতে হবে, ইগনোর করতে হবে। ম্যালওয়্যার হলো ম্যালিশিয়াস সফটওয়্যার। আপনার যে ম্যালওয়্যার অ্যাটাক হতে পারে, আপনি একটা সফটওয়্যার ডাউনলোড করলে, সফটওয়্যার ডাউনলোড করে আপনার ডিভাইসে রান করলে, সফটওয়্যারের মধ্যে আপনার ম্যালিশিয়াস কিছু থাকতে পারে। যদি রান করেন তাহলে আপনার সিস্টেমটা কম্প্রোমাইজ হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে, হ্যাকের আন্ডারে চলে যাবে। র্যানসমওয়্যার হলো সেম, র্যানসমওয়্যার অনকনসার্ন ম্যালওয়্যার। র্যানসমওয়্যার অ্যাটাক করলে আপনার ডিভাইসটা, হ্যাকাররা কি করবে, আপনার ডিভাইসের যে ডাটাগুলো আছে এগুলো এনক্রিপ্ট করে ফেলবে, তখন আপনার ডাটাগুলো ইউজ করতে পারবে না। ইউজ করতে গেলে হ্যাকারকে র্যানসম দিয়ে, তারপরে হ্যাকার যদি আপনাকে আবার ডাটাগুলোকে ব্যাক করে দেয়, তাহলে আপনি ইউজ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু ডাটাগুলো আপনি ইউজ করতে পারবেন না। ডোয়াস এবং ডিডোস অ্যাটাক, এটা কি করে, আপনার জন্য সার্ভিস, সার্ভার, অ্যাপ্লিকেশনকে ডাউন করে দেওয়ার জন্য অ্যাটাকগুলো করা হয়। এগুলো আমরা প্র্যাকটিক্যালি আমাদের ক্লাস টাইমে দেখবো। আর হলো ম্যানেজ দ্য মিডল অ্যাটাক। সোর্স এবং ডেস্টিনেশন যখন কমিউনিকেট করে, তখন কিন্তু যদি আপনার প্রপারলি সিকিউর চ্যানেল বা আপনার যদি ইনক্রিপশন হয়ে না যায়, সিকিউর মানে ডাটাগুলো যদি প্রপারলি সেভ হয়ে না যায়, তাহলে কিন্তু থার্ড পার্টি কেউ কিন্তু আপনার ওই ডাটাকে ক্যাপচার করে কিন্তু মিসইউজ করতে পারে। ঠিক আছে, তো এই জন্য আপনাকে চ্যানেলটাকেও সিকিউর করতে হবে।
আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ভাইয়া হ্যালো। শোনা যাচ্ছে, ওকে। শোনা যায় জি ক্লিয়ার। তো এটা হলো স্কোর ইনজেকশন ডাটাবেস অ্যাটাক। আমরা আমাদের ডাটাবেস থেকে আনঅথরাইজড ভাবে অ্যাটাক করে আসি, ডাটাবেস থেকে ডাটাগুলোকে কালেক্ট করার জন্য আসলে এই ধরনের অ্যাটাকগুলো করা হয়। আমরা আমাদের ডাটাবেস অ্যাটাকে প্র্যাকটিক্যালি দেখবো, ডাটাবেস থেকে কিভাবে আনঅথরাইজড ভাবে ডাটাগুলোকে স্কোর ইনজেকশনের মাধ্যমে ডাটাবেস থেকে ডাটাগুলো কালেক্ট করতে পারে। ক্রস সাইট স্ক্রিপ্টিং, আপনার যে ইনপুট ফিল্ডগুলো থাকবে অ্যাপ্লিকেশনের বা এই জিনিসগুলো আসলে এই ইনপুট ফিল্ডে অ্যাটাক করে কিন্তু আমরা অনেক ধরনের অ্যাপ্লিকেশনটা বা যেটাই বলি না কেন আমরা কম্প্রোমাইজ করে ফেলতে পারি, অ্যাটাক চালাতে পারি। এটা আমরা দেখবো। ক্রেডেনশিয়াল স্টাফিং, আমরা আপনার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ড আমরা জানি না, বাট একজন হ্যাকার কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাক হতে পারে, বিভিন্ন ধরনের অ্যাটাকের মাধ্যমে কিন্তু আপনার ইউজার পাসওয়ার্ড কালেক্ট করতে পারে এবং সেই ইউজার পাসওয়ার্ড কালেক্ট করে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করে আপনার অ্যাকাউন্টে মিসইউজ করতে পারে। জিরো ডে অ্যাটাক, এটা হলো আপনার কি বলে এই অ্যাটাক সম্পর্কে শুধু হ্যাকার জানে, আর কেউ জানে না। তো এটা একটা আননোন অ্যাটাক। তো বাট হ্যাকার অ্যাটাক করার পরে তারপরে এটা নিয়ে যখন সাইবার সিকিউরিটি স্পেশালি যারা আছে যখন রিসার্চ করে তখন তারা জানতে পারে যে আসলে এই জিরো ডে অ্যাটাকটা এটা কেন হয়েছে, কি ধরনের ইফেক্ট পড়ছে এবং এটা সলিউশনটা কি, তারপরে জানতে পারে। বাট এই অ্যাটাকটা খুব ভয়ঙ্কর অ্যাটাক, কারণ এটা সম্পর্কে কোনো এরকম সলিউশন থাকে না, এটা আননোন অ্যাটাক থাকে যেটা হ্যাকার শুধু জানে। আর এটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটা হলো আসলে টোটালি আসলে কনভিন্স করে আপনাকে, আসলে কনভিন্স করে আসলে আপনাকে কম্প্রোমাইজ করে ফেলা। সাপোজ যদি আমি মনে করি যে আপনি আমার ফ্রেন্ড, আপনাকে যদি বলি যে আপনার ফোনটা আপনি আমাকে দেন, অনেক সময় বলি না যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে তোর ফোনটা আমাকে দে, আমি তো কল দিব, বাসায় কল দিব। বাট সে ফোন নিয়ে কিন্তু কল দেয় না বাসায়, কি করলো সে কিন্তু আপনার মানে ফোন নাম্বার, কার ফোন নাম্বার নিয়ে নিতে পারে, আপনার গ্যালারিতে ফটো বা ভিডিও থাকতে পারে, সেগুলোকে সে ট্রান্সফার করে তার ফোনে নিয়ে যেতে পারে, এটাকে পরে মিসইউজ করতে পারে। এই ধরনের পুরো একটা ক্লাস থাকবে আমাদের, এটা কিভাবে কাজ করে, কি ধরনের ইফেক্ট করতে পারে, এটা মিটিগেশন স্টেপ গুলো কি কি সব কিছু আমরা জানবো। ইন্ডাস্ট্রিজ মোস্ট এফেক্টেড, দেখেন কোন কোন সেক্টর আসলে এফেক্টেড হয়, কোন কোন প্রতিষ্ঠান। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 34%, এটা একটা আসলে জরিপ, বিআইবিএম এর একটা জরিপ, এটা কম বেশি হতে পারে, বাট একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে দিলাম পার্সেন্টেজটা। তো 34% ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান সাইবার অ্যাটাকের সম্মুখীন হয়। 14% হেলথ কেয়ার আসলে অনেকে চিন্তা ভাবনা করতে পারেন, মানে কোশ্চেন করতে পারেন যে আসলে হেলথ কেয়ার আসলে অ্যাটাক করে কি হবে। তো যেটা হলো হেলথ কেয়ার মানে কি, আমরা সবাই কিন্তু আমরা হসপিটালে যাই বা ডায়াগনস্টিক সেন্টারে যাই, যেখানে আমাদের ডাটাগুলো ইনপুট দেওয়া থাকে। হসপিটালে গেলে আমার আপনার পার্সোনাল ডাটা, ফ্যামিলি ইনফরমেশন, এবং আমরা যখন কার্ড দিয়ে পেমেন্ট করি, আমাদের মেডিকেল বিভিন্ন ধরনের সার্ভিসে পেমেন্ট করি, কার্ডের ইনফরমেশন গুলো কিন্তু তাদের কাছে থাকে। এবং হ্যাকার যদি হেলথ কেয়ার সার্ভিসে যদি অ্যাটাক করে, এই ডাটাগুলো সে নিয়ে নিতে পারে এবং এটাকে মিসইউজ করতে পারে। তারা ফুড স্টাপলস বা ডিটেইলিং এগুলো অ্যাটাক করতে পারে, বিভিন্ন ধরনের ডাটাগুলো নিয়ে নিতে পারে। ওয়াস্প টপ 10 ভালনারেবিলিটিস, তো ওয়াস্প একটা প্রতিষ্ঠান বা সংস্থা, তারা কি করে তারা বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি নিয়ে তারা রিসার্চ করে, অ্যানালাইসিস করে এবং টপ 10 যে ভালনারেবিলিটি গুলো আছে তারা এটাকে পাবলিশ করে, যাতে সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করে তারা তো মানে তাদের প্রতিষ্ঠানে বা ব্যাংক সেক্টরে যেন সিকিউরিটি ইনশিওর করতে পারে। দেখেন 2017 সালে যেগুলো টপে ছিল, 21 সালে সে টপে নাও থাকতে পারে। এটা পাবলিশ করে টপ 10 যে ভালনারেবিলিটি গুলো সেগুলো আসলে পাবলিশ করে। তো সাইবার সিকিউরিটি আপনি ইনশিওর করতে চান আপনার প্রতিষ্ঠানে, আপনার ব্যাংকে বা আপনার বিজনেসে, তো অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। যেটা হলো আপনি যে কোনো কাজ করতে গেলে কিন্তু চ্যালেঞ্জ ফেস করেন, ছোট কাজ হোক বড় কাজ হোক, অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করে। সেম জিনিসটা যদি আপনার কোনো প্রতিষ্ঠানে যদি আপনি সাইবার সিকিউরিটি ইনশিওর করতে চান, অনেক চ্যালেঞ্জিং আসে। যেটা হলো কস্টিং এর ব্যাপারটা, সাইবার সিকিউরিটি মোস্ট অফ দা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো কস্টিং এর ব্যাপারটা, এটা বড় চ্যালেঞ্জ। কারণ কি আপনার প্রতিষ্ঠানে সিকিউরিটি দিতে গেলে আপনার রিক্রুট করতে হবে, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার রিক্রুট করতে হবে, এখানে আপনার বড় ধরনের কস্টিং এর ব্যাপার থাকে। তারপর সাইবার সিকিউরিটি ইনশিওর করতে গেলে আপনার বিভিন্ন সলিউশন সার্ভিস ইউজ করতে হবে, যেগুলো কোটি কোটি টাকা দাম, এগুলো আপনাকে বড় ধরনের এটার জন্য কস্টিং এর ব্যাপার। তারপর সাইবার সিকিউরিটি করতে গেলে আপনার বিভিন্ন সলিউশন সার্ভিস ইউজ করতে হবে। সাইবার সিকিউরিটি অনেক পাবেন, বাট সিকিউরিটি এক্সপার্ট যারা তাদেরকে খুবই কম পাবেন। যদি প্রপারলি সিকিউরিটি এক্সপার্ট না পান তাহলে কিন্তু আপনার প্রপারলি সিকিউরিটি দিতে পারবেন আপনার প্রতিষ্ঠানকে, এই জন্য সিকিউরিটি এক্সপার্টিসের একটা লেকিংস থাকে এখানে। তারপর টাইমের একটা ব্যাপার থাকে। তারপর নতুন নতুন থ্রেড যখন আসে তখন এগুলো আবার আর&ডি করতে হয়, এগুলোর জন্য আবার আলাদাভাবে সলিউশন নিতে হয়, সার্ভিস নিতে হয়, তারপর সিকিউরিটি ইনশিওর করতে হয়, এগুলো নিয়ে স্টাডি করতে হয়, আর&ডি করতে হয়, অনেক ব্যাপার থাকে। আর একটা হলো অ্যাসেসিং ভেন্ডর সিকিউরিটি। দেখেন আমরা কিন্তু ম্যাক্সিমাম প্রতিষ্ঠান ব্যাংক কিন্তু থার্ড পার্টির উপর অনেক সার্ভিস সলিউশনের জন্য ডিপেন্ড করি।
তো থার্ড পার্টির মাধ্যমে এই ভেন্ডরদের মাধ্যমে কিন্তু অনেক ধরনের অ্যাটাক হতে পারে। আপনি ডাটা সেন্টারে একটা থার্ড পার্টি বা ভেন্ডরের কাজ আছে, আপনি ভেন্ডরকে কি করলেন, তাকে একা ঢুকাই দিলেন, সে কিন্তু এটাকে মিসইউজ করতে পারে, কোনো একটা অফারেন্স ঘটে দিতে পারে, কোন ডাটা চুরি করে নিয়ে যেতে পারে। এই জন্য ভেন্ডরদেরকেও প্রপারলি মনিটর করতে হবে। তো মাঝে আমাদের 50 মিলিয়ন ডাটা ডিসক্লোজ হয়ে গেছিল বাংলাদেশে, যেখানে এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার থেকে ইমেল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাম্বার, তারপরে মনে করেন যে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে শুরু করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের অনেক কিছু ডিসক্লোজ হয়ে গেছিল। তো এই যে পাবলিক ডাটা যখন ডিসক্লোজ হয়ে যায়, তখন কিন্তু দেশের প্রতি বা দেশের যাদের ডাটা ডিসক্লোজ হচ্ছে তারা কিন্তু বিভিন্ন ধরনের ইনসিডেন্টে বা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। কোনো কারণে আপনার ডাটা কেউ চুরি করে নিয়ে যেয়ে আপনার ডাটাগুলো বা আপনার এনআইডি দিয়ে যদি কেউ অকারেন্স করে, এনআইডি নাম্বার দিয়ে একটা সিম রিপ্লেস করলো বা রেজিস্ট্রেশন করলো, তো সিম দিয়ে কেউ আপনার অকারেন্স করে, তখন কিন্তু আপনাকে প্রথমে কি, যখন ডিবি বা পুলিশ যখন এটাকে ইনকোয়ারি করবে, তখন আগে দেখবে যে সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা, বাট আপনার নামে রেজিস্ট্রেশন করা। আপনি বাসায় শুয়ে ঘুমিয়ে আসেন, আপনাকে পুলিশ চলে গেলো, আপনাকে ধরবে, বাট আপনি কিছুই জানবেন না। পরবর্তীতে যদি হয়তো আপনি ইনকোয়ারি করার সময় যদি বা এটা নিয়ে যখন তারা করবে, কাজ করবে, তখন হয়তো পরে যে জানতে পারবে যে আপনি আসলে এটার সাথে সংযুক্ত না, বাট আপনার ইন্টারনেট দিয়ে অন্য কেউ আসলে রেজিস্ট্রেশন করছে, বাট আপনি যে হয়রানি শিকার হবেন সোশ্যাল সমাজে, যে আপনি একটা মারাত্মক আপনার ইফেক্ট করবে সম্মানের, এটা তো আপনি আসলে করতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই আপনার দেশের নাগরিকের ডাটা বা আপনার ব্যাংকিং সেক্টর, ডিফেন্সের সেক্টর, গভর্নমেন্ট ডাটা, এগুলো আপনাকে অবশ্যই প্রোটেক্ট করার জন্য সাইবার সিকিউরিটির কোনো বিকল্প নেই। তো এখানে হাউ টু প্রোটেক্ট সাইবার অ্যাটাক, সাইবার অ্যাটাক থেকে কিভাবে প্রোটেক্ট করতে হবে আপনার সিস্টেম, আপনার ব্যাংক, আপনার প্রতিষ্ঠান বা আপনাকে কিভাবে সিকিউরিটি দিবে। তো অনেক ধরনের স্টেপ আছে, বাট আমি কয়েকটা কমন স্টেপ রাখছি যাতে আপনার আইডিয়া পান। ইউজ স্ট্রং অ্যান্ড ইউনিক পাসওয়ার্ড, আমরা যখন কোনো পাসওয়ার্ড দিব স্ট্রং পাসওয়ার্ড দিব। ভালনারেবল অ্যাসেসমেন্ট, প্যারাডিশনাল লিস্টিং, আপনার প্রতিষ্ঠানের সার্ভারে, সফটওয়্যারে বা ডাটাবেজের যে কোনো ভালনারেবিলিটি আছে কি না, এগুলো আপনারা ফাইন্ড আউট করতে হবে, কোনো থাকলে এগুলো মিটিগেট করতে হবে। এছাড়াও আপনি এথিক্যাল হ্যাকার হিসেবে আপনি আপনার প্রতিষ্ঠানকে অ্যাটাক চালাবেন, যেভাবে হ্যাকাররা অ্যাটাক চালায় দেখবেন যে আপনার প্রতিষ্ঠানের সার্ভারটা কতটুকু স্ট্রং, কতটুকু উইক আছে। যদি উইক থাকে ওই জায়গাগুলোকে আপনাকে মিটিগেট করতে হবে, সলভ করতে হবে, যাতে আপনার সিস্টেমটা স্ট্রং থাকে। রেগুলারলি আপডেট করতে হবে, সফটওয়্যার আপডেট করতে হবে, সিস্টেম আপডেট করতে হবে, ইমেল সিকিউরিটি ইনশিওর করতে হবে। তারপর আপনার কি বলে, ইমেল সিকিউরিটির জন্য বারাকোডা আছে, অনেক ধরনের সলিউশন আছে, এগুলো সলিউশন কিনে আপনার ইমেল সিকিউরিটি ইনশিওর করতে হবে। নেটওয়ার্ক সিকিউরিটির জন্য যেটা বললাম, যে আপনি ফায়ারওয়াল ইউজ করতে পারেন, এনডিআর ইউজ করতে পারেন, ন্যাক ইউজ করতে পারেন, আইডিএস ইউজ করতে পারেন। এছাড়া অনেক ধরনের সলিউশন ইউজ করতে পারেন যাতে আপনার নেটওয়ার্কিং সিস্টেমটা যেন সিকিউর থাকে। এমপ্লয়ি ট্রেনিং এন্ড অ্যাওয়ারনেস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার প্রতিষ্ঠানে কিন্তু 90% নন আইটি পার্সন, এই হিউজ পরিমাণ নন আইটি পার্সনকে যদি প্রপারলি আপনি সিকিউরিটি ইনশিওর না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বড় ধরনের অ্যাটাকিং এর সম্মুখীন হবেন। কারণ আপনি ডাটা সেন্টারে সিকিউরিটি দিলেন, সার্ভারে সিকিউরিটি দিলেন, বাট আপনি কি বলে কি বলতেছে, বাট আপনি আপনার ইন্ডিভিজুয়াল যারা আছে, ক্লায়েন্ট যারা আছে, বা আপনার এমপ্লয় যারা আছে, তাদের প্রপারলি সিকিউরিটি ট্রেন আপ করাইলেন না, অ্যাওয়ারনেস দিলেন না, বাট তাদের মাধ্যমে কিন্তু অ্যাওয়ারনেসটা হয়ে যেতে পারে। তাদের কাছে কোনো একটা ফিশিং লিঙ্ক দিল, কিন্তু সে না বুঝে ক্লিক করলো, তার মানে কি, এরপরে কিন্তু আপনার সিস্টেমটা কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। এই জন্য তাদেরকে প্রপারলি ট্রেন আপ করতে হবে, অ্যাওয়ারনেস করতে হবে। ডাটা এনক্রিপশন যেটা বললাম, ডাটাগুলোকে এনক্রিপ্ট করে রাখতে হবে, তাহলে সেফ থাকবে। এগুলা ডাটা ব্যাকআপ রাখতে হবে, আপনার ডাটাবেস কোনো কারণে বা ডাটা কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যেতে পারে, সময় অ্যাটাক করতে পারে। তাহলে আপনার ব্যাকআপ ডাটা রাখলে তাহলে কিন্তু আপনি ব্যাকআপ থেকে রিকভারি করতে পারবেন। অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড লিস্ট প্রিভিলেজ, আপনার যে এমপ্লয় যারা আছে, আপনার যে সাইবার আইটিতে যারা আছে, তাদের রেসপন্সিবিলিটি যতটুকু, তাদের ততটুকুই পারমিশন দেবেন। একজনকে পুরো আইটি সিস্টেমে পারমিশন দিতে পারবেন না, পুরো ডাটাবেজে পারমিশন দিতে পারবেন না, পুরো সার্ভারে পারমিশন দিতে পারবেন না। আপনি যাকে যতটুকু দায়িত্ব দিচ্ছেন তাকে ততটুকুই আপনি পারমিশন অ্যালাউ করবেন, অ্যাক্সেস দিবেন। প্যাচ ম্যানেজমেন্ট সিস্টেম, আপনার বিভিন্ন প্যাচ গুলো আছে যেগুলো আউটডেটেড হয়ে যাচ্ছে, সেগুলো আপনাকে আপডেট দিতে হবে। এই ধরনের প্যাচ ম্যানেজমেন্ট সিস্টেম রাখতে হবে। সিকিউরিটি মনিটরিং এন্ড ইনসিডেন্ট রেসপন্স, আপনাকে সিকিউরিটি মনিটর করতে হবে সবসময়, আপনার কোথাও অ্যাটাক আসছে কিনা, কোন আইপি থেকে অ্যাটাক আসছে, কোন প্রোটোকলে অ্যাটাক আসছে, কোন পোর্টে অ্যাটাক আসছে, কোন সার্ভিসে অ্যাটাক আসছে, এগুলো সব কিছু চেক করতে হবে রেগুলারলি। কারণ এগুলো প্রতি সেকেন্ডে কিন্তু অ্যাটাক আসে। সিকিউর ওয়াইফাই নেটওয়ার্ক, আমরা যে ওয়াইফাই নেটওয়ার্ক গুলো আছে, নেটওয়ার্ক সিস্টেমটা আছে, এগুলো সিকিউর
শুরু করেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? জি, স্ক্রিন দেখা যায়। ওকে। তো যেটা হলো, আমরা বর্তমানে যারা আইটিতে বা সাইবার সিকিউরিটি নিয়ে মোটামুটি কনসার্ন বা আইডিয়া আছে, তা জানি আসলে এই সেক্টরে আপনার সার্টিফিকেশন মূল্য বা ভ্যালুটা কেমন। তো আইটিতে যেরকম সাইবার সিকিউরিটি বিভিন্ন সার্টিফিকেশন আছে, যেমন এমসিএসএ, আরএসসিই, আরএসসিএসএ, সিসিএনএ, সিসিএনপি। সাইবার সিকিউরিটি ক্ষেত্রেও কিন্তু অনেক সার্টিফিকেশন আছে, যেগুলো আপনি যদি এগুলা ক্যারি করতে পারেন, তাহলে আপনার সাইবার সিকিউরিটি জগতে আপনি অনেকটা ভ্যালু পাবেন বা ভালো প্রপারলি কাজ করতে পারবেন। তার মধ্যে একটা হলো সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, সিএইচ। তারপরে ইসিএইচ, ওএসএপি, সিসা, সিসিএসপি, সিজম, সিএসএসপি। এগুলো স্টেপ বাই স্টেপ আপনার আগাইতে হয়। কিছু কিছু অ্যাডভান্স লেভেলের আছে, কিছু কিছু আপনি যখন প্ল্যাটফর্মে ঢুকবেন ওই সময় বেসিক লেভেলে কিছু সার্টিফিকেশন আছে। তো আর সিআইএসএসপি যদি বলি, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেশন। তো এগুলো নিতে গেলে আপনাকে অনেক ধরনের 4 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে, এবং সাইবার সিকিউরিটিতে ভালো আপনার স্কিল থাকতে হবে। সিসো, সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি অফিসার, যেটা সিসো, এগুলো আপনার অনেক বছর এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়। তো স্টেপ বাই স্টেপ আপনি এগুলো করতে পারেন আপনার অ্যাজ পার ইউর এক্সপিরিয়েন্স, অ্যাজ পার ইউর টাইম হিসেবে। ওকে। তো এখন আপনারা বলতে পারেন আসলে সাইবার সিকিউরিটি জব প্লেসমেন্ট যেটা, কোথায় কোথায় জব পাওয়া যায়। আসলে যেটা হলো, বর্তমানে সব জায়গায় আসলে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার প্রয়োজন, কারণ প্রত্যেকটা ছোট প্রতিষ্ঠান হোক বা বড় প্রতিষ্ঠান হোক, সব জায়গায় নেটওয়ার্কিং সিস্টেমটা আছে। তো নেটওয়ার্কিং সিস্টেম, সার্ভার সিস্টেমটা আছে, তো এই জন্য আপনাকে প্রত্যেকটা জায়গায় আসলে সিকিউরিটি, সাইবার সিকিউরিটি দিতে হবে। তো তারপর আমি কয়েকটা পয়েন্ট রেখে দিচ্ছি আপনাদের জন্য, যাতে আপনারা একটা গাইডলাইন পান। গভর্নমেন্ট অ্যান্ড ডিফেন্স সেক্টর, ফাইন্যান্সিয়াল সার্ভিস, হেলথ কেয়ার, টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার কোম্পানি, telecommunications, retail and e-commerce, energy and utilities, consulting firms, education institutions, law firms, এনজিও, নিউজ মিডিয়া, সব জায়গায় কিন্তু আমরা সাইবার সিকিউরিটি বোঝা। আরেকটা যেটা হলো, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনি ফ্রিল্যান্স ইথিক্যাল হ্যাকিং এন্ড সাইবার সিকিউরিটির উপর ফ্রিল্যান্সিং করতে পারেন। এটা আপনি হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারেন, যদি আপনার ধৈর্য এবং ওপর একটা স্কিল নিতে পারেন। আপনি আনলিমিটেড এখান থেকে ইনকাম করতে পারেন, অ্যাজ পার ইউর এক্সপিরিয়েন্স, অ্যাজ পার ইউর স্কিল দিয়ে। তো এই জন্য আপনি কোনো একটা কর্পোরেট প্রতিষ্ঠানের ছাড়াও আপনি ফ্রিল্যান্সিং করেও ভালো একটা ইনকাম করতে পারেন। আপনার এটাও এই সেক্টরটাও আপনি অনেকে বেছে নিতে পারেন। তো আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে পার মান্থ $5,000 আপনি ইনকাম করতে পারেন, যদি প্রপারলি আপনি স্কিল থাকে, এক্সপিরিয়েন্স থাকে বা ধৈর্য থাকে। তো সাইবার সিকিউরিটি স্যালারি বাই পজিশন, লো বা হাই, পজিশন অনুযায়ী আপনি বিভিন্ন স্যালারি আপনি ইস্যু করতে পারেন। এটা আসলে ডলারের উপরে পার ইয়ার। ঠিক আছে। আপনি ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ার, এর ডিপেন্ড করে আপনার স্যালারিটা। তো আপনি যদি প্রপারলি আপনি ভালো একটা স্কিল নিতে পারেন, প্রপারলি এক্সপিরিয়েন্স নিতে পারেন, তাহলে বা আপনি যদি প্রপারলি এই সেক্টরটা ডেভেলপ করতে চান, তাহলে আপনি এই ধরনের স্যালারি গুলো আপনি ডিজার্ভ করেন। তো ফাইবার ফ্রিল্যান্সিং এর মধ্যে ফাইবারে আপনি কাজ করতে পারেন। তারপর freelancer.com-এ, আপওয়ার্কে, এগুলো আপনি কাজ করতে পারেন। কাজ করে আপনি প্রপারলি একটা ইনকাম করতে পারেন। তো আমাদের এই কোর্সে যেগুলো থাকবে আসলে, যে জিনিসগুলো, এটা ইসি কাউন্সিলের একটা অথরাইজড বা অফিসিয়াল একটা কোর্স আউটলাইন, যেখানে ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে জানবেন, ফুটপ্রিন্টিং, ইনফরমেশন গ্যাদারিং, নেটওয়ার্ক স্ক্যানিং, ভালনারেবিলিটি অ্যানালাইসিস। তো আমাদের এই কোর্সে যেগুলো থাকবে আসলে, সিস্টেম হ্যাকিং, ম্যালওয়্যার থ্রেট, ইসি কাউন্সিলের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ডিনাইল অফ সার্ভিস, ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং, সোশ্যাল হাইজ্যাকিং, স্প্যাম ইনজেকশন, আইডিএস, আইপিএস, ফায়ারওয়াল, হানিপটস, ক্রিপ্টোগ্রাফি, রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন, এই জিনিসগুলো আপনি এই কোর্সে কভার করতে পারবেন। এটা ইসি কাউন্সিলের অফিসিয়াল একটা কোর্স আউটলাইন, যেটা আমরা কভার করবো। রিপোর্টিংটা এন্ড ডকুমেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট সাইবার সিকিউরিটি ক্ষেত্রে, কারণ আপনি কাজ করবেন, কাজের যে মেন যেটা ফল পাবেন, সেটা আপনাকে রিপোর্টিং এ আনতে হবে, ডকুমেন্টেশন আনতে হবে, এবং ক্লায়েন্টকে রিপোর্টটা দিতে হবে, এবং ক্লায়েন্ট রিপোর্ট দেখে আসলে নেক্সট যে তার মিটিগেশন স্টেপ বলেন, আদার যেগুলো আছে, এগুলো আসলে কমপ্লিট করবে। তো আপনি কাজ ভালো করলেন, রিপোর্টিংটা ভালো করলেন না, তাহলে হবে না। রিপোর্টিংটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মানে আপনার রিপোর্টিংটা ভালো হলে কাজের ভ্যালু বেড়ে যায়। কাজের ভ্যালু, কাজটা ভালো করলে রিপোর্টিংটা ভালো করলেন না, তাহলে কিন্তু কাজের ভ্যালু থাকবে না। এই জন্য সাইবার সিকিউরিটি রিপোর্টিংটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিংস। আচ্ছা, আমি একটা প্র্যাকটিক্যাল সেশন দেখাই আপনাদের, একটু জাস্ট কিছু আইডিয়া দিচ্ছি আর কি। আমরা একটা সলিউশন ইউজ করব ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের জন্য।
তার মধ্যে একটা নেসাস, সেটা হলো এটা মোস্ট অফ দ্য 90% এর উপরে প্রতি ব্যাংক বলেন, প্রতিষ্ঠান বলেন, এটা ইউজ করে। আমি যে ব্যাংকে আছে সেই ব্যাংকেও নেসাসটা ইউজ করা হয়। তো এখানে আপনি এটা দিয়ে আসলে ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন। তো এখানে আপনার কনফিগার করতে হয় এই জায়গাটায়, কনফিগার করে তারপরে অ্যাসেসমেন্টটা স্টার্ট করতে হয়, এবং কমপ্লিট হওয়ার পরে আপনাকে একটা রিপোর্ট দিবে, এবং রিপোর্ট দিবে, সেই রিপোর্টে ডাউনলোড করে আপনি ওটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন। কোথায় কোন আছে, উইকনেস আছে, দুর্বলতা আছে, ওগুলো নিয়ে আপনি কাজগুলো করতে পারবেন, মিটিগেশন রিপোর্টও দিতে পারবেন। আপনি এখানে অনেক ধরনের কনফিগারেশন করতে হয়, যেগুলো আমরা ক্লাস টাইম স্টেপ বাই স্টেপ এগুলো আমরা দেখাবো। আর এখান থেকে যে রিপোর্টটা আসবে, অটোমেটিক একটা রিপোর্ট, সেই রিপোর্ট হলো এই রিপোর্টটা। এই রিপোর্টের মধ্যে আপনি এরকম একটা রিপোর্ট পাবেন, এর মধ্যে আপনি কোন আইপি তে অ্যাটাক চালাচ্ছেন বা কোন সার্ভারে অ্যাটাক চালাচ্ছেন তার আইপি থাকবে, কখন স্টার্ট করছেন, ইনভয়েসে কখন, তারপরে সার্ভারটার নাম কি, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, অপারেটিং সিস্টেম সবকিছু ফাইন্ড আউট করে দিবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার ক্যাটাগরি। আপনার অনেকগুলো ক্যাটাগরি থাকবে, ক্রিটিক্যাল, হাই, মিডিয়াম, লো, ইনফো। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করবো। শুধু এটুকু মনে রাখেন, ক্রিটিক্যাল হাই খুবই ডেঞ্জারাস, এটা মানে as soon as possible যদি এরকম থাকে, as soon as possible মিটিগেট করতে হবে। আদারওয়াইজ এই ক্রিটিক্যাল হাই দিয়ে কিন্তু একজন হ্যাকার খুব সহজে অল্প পরিমাণ মানে ট্রাই করে কিন্তু আসলে আপনার সিস্টেমটাকে হ্যাক করে ফেলতে পারে। দেখেন এই যে এগুলো আছে, ভালনারেবিলিটি গুলো আছে, এগুলা প্রত্যেকটা আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনি ইন ডিটেইলসে সবকিছু দেখতে পারবেন, ডিসক্রিপশন দেখতে পারবেন, আপগ্রেডেশন দেখতে পারবেন, তারপরে রিস্ট্রিক্টরটা কি, হাই না মিডিয়াম, এগুলো দেখতে পারবেন, সলিউশন কিভাবে হবে, এগুলো সবকিছু দেখতে পারবেন। এগুলোর উপরে ডকুমেন্টেশন রিপোর্ট করতে হবে, কাস্টমাইজ একটা রিপোর্ট। সেই রিপোর্ট সম্পর্কে আমরা কিভাবে রেডি করতে হয়, কিভাবে রিপোর্ট তৈরি করে কাস্টমারকে হ্যান্ড ওভার করতে হয়, ওরকম একটা রিপোর্টিং আমরা দেখবো। তারপরে যদি আমি একটু বলি, বিজেডি ই গভ সার্ট, এখানে আপনার এটা হলো গভর্নমেন্টের একটা সার্ট, কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম। এখানে বিভিন্ন সাইবার সিকিউরিটি অ্যাটাক, সাইবার সিকিউরিটি নিয়ে রিপোর্ট করা হয়, ইনসিডেন্ট ঘটলে সেগুলো রিপোর্ট করা হয়, অ্যানালাইসিস করা হয়, এগুলো সম্পর্কে জানতে পারবেন। এখানে আর্টিকেল পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, আপনি এগুলো স্টাডি করবেন। ঠিক আছে, ওকে। তারপর আপনারা কি করবেন, আপনারা ট্রাই হ্যাক মি অনলাইন প্ল্যাটফর্মে এখানে আপনারা সাইন আপ করে এখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, লার্ন করতে পারবেন। এখান থেকে টাইম নিচ্ছি, এখানে সাইন আপ করে অনেক ধরনের প্র্যাকটিস করতে পারবেন। হ্যাক দ্য বক্স, এখান থেকে সার্ভার ডাউনলোড করে সার্ভারটা আপনার ল্যাবে সেট আপ করে আসলে আপনার কাজগুলো করতে পারবেন, অ্যাটাক চালাতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো আমরা যেটা একটু যাই প্র্যাকটিক্যাল সেশনের দিকে একটু। এটা কালে আমাদের দেখেন ল্যাবে অনেকগুলো ডিভাইস আছে, অ্যাপ্লিকেশন আছে, মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, কালি ম্যাক্স সার্ভার, এগুলো আছে। এগুলো আমরা আপনাদের প্রত্যেকটা ল্যাব কম্পিউটার বা ল্যাপটপে এগুলো সেট আপ করে দিয়ে আমরা এই ল্যাবের মধ্যে আসলে লাইভ হ্যাকিং দেখবো, প্র্যাকটিক্যালি অ্যাটাক দেখবো, সবকিছু দেখবো। আমি একটু করি, লগ ইন করি। তো এই কালি লিনাক্স থেকে আমরা অ্যাটাক চালাবো। আমরা অনেক ধরনের টুল সফটওয়্যার ইউজ করবো, আমাদের কালি লিনাক্স থেকেও ইউজ করবো। কালি লিনাক্স অনেক ডিফল্ট টুলস পাওয়া যায়, এগুলো দিয়েও অ্যাটাক চালাবো। এছাড়া অন্য অন্য জায়গা থেকে ডাউনলোড করে অ্যাটাক চালাবো। এখানে এটা একটা সার্ভার, এটা সার্ভার, এখানে এটাকেও আমি অ্যাটাক করতে পারি। যদি আমি মনে করি যে এই সার্ভারের মধ্যে কি কি পোর্ট ওপেন আছে, কি কি সার্ভিস ওপেন আছে, এবং সার্ভিসের ভার্সন কি ছিল, লেটেস্ট ভার্সন না ওল্ড ভার্সন, এগুলো সবকিছু আমরা জানতে পারবো আমরা এই অ্যাটাকের মাধ্যমে। আমি জাস্ট ছোট্ট একটা অ্যাটাক দেখাচ্ছি, যেটা শুধু এনম্যাপ দিয়ে অ্যাটাক করে আমি এই একটা সার্ভারের কি কি পোর্ট ওপেন আছে, কি কি সার্ভিস ওপেন আছে, এগুলো এবং সার্ভিসের ভার্সন আমি জানতে পারি। সাপোজ এনম্যাপ কমান্ড ইউজ করতে পারি, মাইনাস পি এন মাইনাস এস ডি 192.168.11.2. Just take some moments. দেখেন এখানে আপনার এই কোডগুলো ওপেন আছে, 21, 22, 23, 25, এর প্রত্যেকটা কোড দেখেন ওপেন আছে। ওপেন থাকলে কি এগুলো কোশ্চেন করতে পারেন ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, এই যে আমরা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যারা আছি, তারা এটা শেখার ক্ষেত্রে মোটামুটি কতটুকু সময় লাগতে পারে? বা যারা আমরা ফুল টাইম জব করি, ঠিক আছে, ফুল টাইম জব করে কি এটাকে আসলেই
শেখা প্র্যাকটিস করা মানে সম্ভব কিনা। আপনি ডেইলি আপনি কতটুকু টাইম এখানে দিতে পারবেন প্র্যাকটিস করার জন্য? আপনি কতটুকু টাইম ডেইলি বের কথা করতে বলছেন? পারবেন? হ্যাঁ, আপনি কতটুকু টাইম বের এখানে করতে পারবেন পার ডে? না, ধরেন আমার জব হচ্ছে জি, 10টা থেকে 7টা, ঠিক আছে, সকাল 10টা থেকে ওকে, 7টা। এখন কতটুকু সময়, তাহলে আচ্ছা। আপনার কি মনে হয় কতটুকু সময় এখানে সুইটেবল দেওয়ার জন্য? আপনি ডেইলি 1.5 থেকে 2 ঘন্টা আপনি সময় নেন। ব্যাকগ্রাউন্ড অনার্স মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান। তো রাষ্ট্রবিজ্ঞানের পরেও কিন্তু তিনি একটা বিশাল লিমিটেড কোম্পানি সিটিও চিফ টেকনিক্যাল অফিসার পর্যায়ে পর্যন্ত সে পৌঁছে গেছে। তো এটাই আমি জানতে চাচ্ছি যে এখন ধীরে ধীরে বা প্রতিদিন যদি অল্প করে নিয়ম মাফিক সময় দিই, ধরেন 1 ঘন্টাই দিলাম, তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি হুম, কিরকম সময় লাগতে পারে? না, এটা তো আপনার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কেমন বুঝতেছেন, বা আপনি আসলে আপনার কনফিউশন গুলা কেমন দূর হচ্ছে, বা আপনার গাইডলাইন গুলো আপনি কেমন ফলো করতেছেন, কেমন প্র্যাকটিস করতেছেন, এটা তো ওইভাবে বলা যায় না। কিন্তু আপনি কোর্সের মধ্যে আমার গাইডলাইন ফলো করলে কোর্স কতদিন চলবে, এটা প্রপারলি একটা স্কিল নিতে পারবেন আপনি। এটা ওইভাবে মানে এক একজনের আসলে থিঙ্কিং বা মানে নেওয়ার স্ট্র্যাটেজিটা এক রকম। বাট আপনি এখানে 6 মাস যদি লেগে থাকেন মোটামুটি, রেগুলারলি টাইম দেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া? বলো। হ্যালো, আসসালামাইকুম ভাই। আমি তো এই মাত্র জয়েন করলাম, আমি তো একটু বিজনেস প্ল্যান কিছু দেখতে পেলাম না, বুঝতে পারলাম না। কালকে কখন আবার ক্লাস করাবেন? বুঝি নাই। মানে আমি এই মাত্র জয়েনিং করলাম, মানে আমি আচ্ছা, কোন আমাদের এই মনে মাত্র হয় জয়েনিং করছি। ফেসবুক লাইভে আছে জনসন আইটি, আপনি একটু কথা বললে লাইভটা দেখতে পারবেন, জনসন আইটি ইনস্টিটিউট। ওখানে লাইভ আছে, বা রেকর্ডিং চাইলে আপনি রেকর্ডিংটাও আপনি দেখতে পারবেন, দেখলে আপনি একটা আইডিয়া পাবেন। কাল কালকে কি আবার ক্লাস করাবেন কালকে? এটা জানানো হবে আপনাদেরকে। ও আচ্ছা, তাহলে আমার মেসেজ দিন। এমনি কোনো কোশ্চেন থাকলে করতে ফেসবুক পারেন। না না, এমনি কোনো কোশ্চেন নেই। ঠিক আছে। আর কোনো কোশ্চেন? কোর্স আরমান ফি ভাই, কত? আরমান ভাই শুনতে পাচ্ছেন? আরমান ভাই, আচ্ছা রাহুল ভাই, হ্যাঁ জি বলেন। চলে গেছে। Okay. আরমান ভাই শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা রাহুল রাহুল ভাই, হ্যাঁ কোশ্চেনটা করতে পারেন, আপনি কি বলতে চাচ্ছিলেন? কি জানতে চাচ্ছিলাম ভাইয়া যে এটা কোর্স ফি কত আর ডিউরেশন কত, মানে মানে প্রতিদিন ক্লাস হবে বা সপ্তাহে না কয়দিন না, ক্লাস হবে, কত সময় এটা হবে? উইকলি 2 দিন হবে ভাইয়া, 2 ঘন্টা করে। কয়টা থেকে কয়টা উইকলি দুই কয়টা দিন থেকে? রাত্রেই হবে, 9টা বা 10টা থেকে স্টার্ট হবে, তাহলে সবাই যেন জয়েন করতে পারে, মানে একটা প্রপার টাইম পায়। আচ্ছা। 9টা কি 10টা থেকে শুরু হবে, তো উইকলি 2 দিন হবে। আর কোর্স ফি কত হতে পারে? আচ্ছা, আরমান ভাই শুনতে পাচ্ছেন? জি জি। আরমান ভাই, হ্যালো। আচ্ছা, আমি একটা নাম্বার দিচ্ছি, আমার নাম্বারটা আপনি একটু এটা নিয়ে পরে আমরা ই করবো। 01796, এই নাম্বারটা একটু রেখে দিবেন। এটা নিয়ে আমরা যাদের ইন্টারেস্ট আছে তারা আপনি এই নাম্বারে জাস্ট কথা বললে আমরা সব ডিটেলস আপনাদের প্রোভাইড করবো। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারে কল দিয়ে, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি আমাকে একটু নক দিবেন। নক দিলে পুরো গাইডলাইনটা আপনাদের দেওয়া হবে। আর ভাইয়া আপনি যেহেতু ট্রেনার হবেন, ঠিক আছে আমাদের, তো আপনার প্রোফাইল বা আপনি কি করছেন এখন, মানে এটা কি একটু বলা যাবে? আপনি প্রথম দিকে ছিলেন ভাই? না ভাই, আমি প্রথম দিকে ছিলাম না আনফরচুনেটলি। আমি আমার স্ক্রিন থেকে মাস্টার। দেখা যাচ্ছে? আমার স্ক্রিন থেকে দেখা যাচ্ছে? জি জি ভাইয়া। এটা আমার, আমি বর্তমানে একটা ব্যাংকে আছে, ব্যাংকে কাজ করতেছি, এবং আমি লোকাল ইন্টারন্যাশনাল ট্রেনিং গুলো করাচ্ছি আর কি, বিভিন্ন প্রজেক্ট নিয়েও কাজ করি। তো আমি আসলে থাকবো। জি, ধন্যবাদ। বুঝতে পারছেন ভাই?
জি ভাইয়া, বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? আচ্ছা, না থাকলে আমরা শেষ করে দিব। ঠিক আছে, আমরা তাহলে শেষ করে দেবো। ওকে, তো ভালো থাকবেন ইনশাল্লাহ। একটা অ্যাটাক দেখাইলাম আর কি, আসলে সেমিনারটা তো সম্ভব না। একটা অ্যাটাক দেখাইলাম, সিম্পল একটা, কারণ একটা অ্যাটাক নিতে গেলে অনেক টাইম লাগে, অনেক টাইমের ব্যাপার থাকে। তো আপনাদেরকে সিম্পল একটা অ্যাটাক দেখাইলাম। বাট যদি আপনারা এডমিশন নিতে চান তাহলে আমি ক্লাসে আমাদের ল্যাব সেটআপ থাকবে, ল্যাব সেটআপে আমরা পুরো প্র্যাকটিক্যালি প্রত্যেকটা স্টেপ, প্রত্যেক